হাই স্টুডেন্টস, দিস ইজ ডক্টর অভিজিৎ দত্ত। তো আজকের ক্লাসটি হলো সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। দিস ইজ ইউনিট 1 ফর এইচএস ফার্স্ট ইয়ার। ঠিক আছে, তো এই নামটার থেকে তোমরা বুঝতে পারছো যে আমরা ডিসকাস করব কেমিস্ট্রির মধ্যে কিছু কিছু বেসিক কনসেপ্ট আছে। মানে বেসিক্যালি কেমিস্ট্রিতে যে লস হয় বা যেগুলো মানে থিওরিজ হয় বা যে কোনো ধরনের, ঠিক আছে, বিক্রিয়া বা রিয়াকশন কেমিস্ট্রিতে হয়। তো এই ক্লাসে আমরা ডিসকাস করব সেই প্রপার্টিজ কেমিস্ট্রির যেখানে কিছু কিছু কনসেপ্ট, বেসিক কনসেপ্ট, কি কি কনসেপ্ট দিয়ে টোটাল কেমিস্ট্রিটাকে ডিফাইন করা যায়। ঠিক আছে, তো আজকে আমরা ডিসকাস করব বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। টুডেজ টপিক ইজ স্পেশালি কেমিস্ট্রি অ্যান্ড ম্যাটার। ওকে, তো আজকে আমরা দেখব কেমিস্ট্রি জিনিসটা কি, এবং ওর সাথে আমরা দেখছি যে ম্যাটার, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ম্যাটার, ম্যাটারটা কি। ঠিক আছে, আমরা নেক্সট যে স্লাইডসগুলো আছে বা নেক্সট যে পেজগুলো আছে সেখানে আমরা দেখব কিভাবে আমরা কেমিস্ট্রি বা সায়েন্স এইগুলোকে ডিফাইন করতে পারি এবং কিভাবে আমরা ম্যাটারটাকেও ডিফাইন করতে পারি। ঠিক আছে, ওকে, সো গোয়িং টু নেক্সট স্লাইড। এখানে লেখা আছে সায়েন্স ইজ সাবডিভাইডেড into various disciplines: chemistry, physics, biology, geology, etc. ওকে, তো সায়েন্সকে বিভিন্ন ভাগে সাব ডিভাইডেড, মানে সায়েন্সের নিচে আরও ডিভাইডেশন আছে, মানে সায়েন্সকে বিভিন্ন ভাগে ডিভাইড করা যায়, বিভিন্ন ডিসিপ্লিনে ডিভাইড করা যায়। কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, জিওলজি। তো ফিজিক্স তো আমরা জানি যে কোনো ফিজিক্যাল প্রসেস, সায়েন্সে যেগুলো ফিজিক্যাল প্রসেস হয় যেমন নিউটন মুভমেন্ট, মোশন, এইগুলোকে আমরা ফিজিক্স দিয়ে ডিফাইন করি। ঠিক আছে, কেমিস্ট্রিটা আমরা দেখব, কেমিস্ট্রি জিনিসটা কি এইটা আমরা দেখব। বায়োলজি মানে আমাদের লিভিং সিস্টেমে, মানে বডি রিলেটেড, আমাদের হিউম্যান বডি বা কোনো মাইক্রো অর্গানিজমসের বডি বা আমাদের শরীরের মধ্যে যা যা জিনিস হচ্ছে সেইগুলোকে আমরা বায়োলজির আন্ডারে রাখি। জিওলজি ইজ রিলেটেড টু আর্থ, মানে আর্থ আমাদের পৃথিবীর সারফেসে বা মাটির মধ্যে কি হচ্ছে বা কি কি জিনিস কোথা থেকে আবিষ্কার হয়েছে, যেমন একটা অর্গানিজম বা একটা যেমন ডাইনোসরাস কবে এসছে, কিভাবে এসছে, এই যে স্টাডিগুলো আমরা করি যেগুলো আর্থ রিলেটেড হয়। ঠিক আছে, মাটিতে বিভিন্ন মিনারেলস আছে, সেই মিনারেলসগুলো কিভাবে এসছে, কোথা থেকে উৎপত্তি, তো সেইগুলো যে স্টাডি করি যে প্রসেস দিয়ে, সেটাকে বলা হয় জিওলজি। স্টাডি অফ আর্থ সারফেস, ঠিক আছে, পৃথিবীর সারফেস। ওকে, তো কেমিস্ট্রি ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট স্টাডিজ দ্য কম্পোজিশন, প্রপার্টিস অ্যান্ড ইন্টারাকশন অফ ম্যাটার। কেমিস্ট্রি জিনিসটা কি? কেমিস্ট্রি সায়েন্সেরই একটা পার্ট, ইজ এ ব্রাঞ্চ অফ সায়েন্স, মানে সায়েন্সেরই একটা ব্রাঞ্চ, দ্যাট স্টাডিজ দ্য কম্পোজিশন। মানে কম্পোজিশন ওয়ার্ডটা যখন আসবে তখনই আমরা দেখে নেব যে কিসের কম্পোজিশন। কোনো একটা কম্পাউন্ড, যে কোনো কিছু হতে পারে, যেমন তোমার হাতের মোবাইল হতে পারে, ল্যাপটপ হতে পারে, একটা টেবিল হতে পারে, একটা যে কোনো একটা বস্তু। ঠিক আছে, সেই বস্তুগুলো কিছু না কিছু অ্যাটম দিয়ে গঠিত হয়েছে। আমি আমার যে স্ট্রাকচার অফ অ্যাটমের যে ক্লাসগুলোতে সেখানে বলেছিলাম যে অ্যাটম জিনিসটা কি। অ্যাটম হয়েছে বেসিক্স অফ অল সাবস্টেন্সেস, মানে প্রত্যেকটা জিনিসের মধ্যেই অ্যাটম আছে। কিছু অ্যাটম মিলে হয় মলিকুল, মানে অ্যাটম এবং মলিকুল অথবা কোনো এলিমেন্টস, এগুলো হলো কি বেসিক ফর এভরি সাবস্টেন্স। তো এই অ্যাটমস কিভাবে কম্বাইন হয়েছে, কিভাবে কম্পোজিশন হয়েছে, মানে একটা সাবস্টেন্স, মনে করো একটা টেবিল ফর্ম হয়েছে, টেবিল, ঠিক আছে, চেয়ার বা টেবিল একটা ফর্ম হয়েছে কিছু কিছু অ্যাটমস মলিকুলস, চেয়ারের অ্যাটমস মলিকুলস মিলে টোটাল টেবিলটা বা চেয়ারটা ফর্ম হয়েছে। মানে কীরকম কম্পোজিশনে অ্যাটমটা একটা আর একটার সাথে অ্যাটাচড হয়েছে, ঠিক আছে, বা কীরকম কম্পোজিশনে কী কী কম্পোজিশন দিয়েছে, মানে কী কী রেশিওতে 5টা অ্যাটম একসাথে মিক্সড করেছো বা কী কী রেশিওতে 5টা মলিকুল তুমি একসাথে মিক্সড করেছো। তো সেইটাকে বলা হচ্ছে কম্পোজিশন। কিসের কম্পোজিশন? কম্পোজিশন অফ অ্যাটমস, মলিকুলস এটসেট্রা বা এলিমেন্টস। ঠিক আছে, এবং প্রপার্টিস মানে কি? যে কম্পাউন্ডটা আমার কাছে আছে বা যে সাবস্টেন্সটা অ্যাটমের মিক্সচার বা মলিকুলের মিক্সচারের ফলে যে সাবস্টেন্সটা আমরা পেয়েছি সেইটার প্রপার্টিস। ঠিক আছে, সেইটার প্রপার্টিস মানে সেইটার স্ট্রাকচার দেখতে কীরকম হয়েছে, বা সেইটার শেপ কীভাবে, সেইটার সাইজ কীভাবে হয়েছে, ঠিক আছে, বা সেইটার কোনো অন্য রকমের ইলেকট্রনিক প্রপার্টি আছে কি না, ঠিক আছে, এটসেট্রা।
এবং ইন্টারাকশন অফ ম্যাটার। ম্যাটার মানে আমাদের চারিদিকে যে জিনিসগুলো আমরা দেখতে পাই প্রত্যেকটা জিনিসটাকেই ম্যাটার বলা হয়। একটা ম্যাটার একটা বইও হতে পারে, একটা মোবাইলও হতে পারে, যে কোনো একটা ধরে নাও চেয়ার টেবিল, যে কোনো কিছু। ঠিক আছে, আমরা সকালে উঠে যে কলগেট বা পেস্ট ইউজ করি সেটার থেকে শুরু করে রাত্রে ঘুমানোর সময় যে আমরা যে মানে বিছানা ইউজ করি বা যে মানে ভাত খাই বা রাইস, ডাল, চাল, ডাল, সেই এভরিথিং ইজ ম্যাটার। ওকে, ম্যাটার মানে যে কোনো জিনিস যার কিছু না কিছু একটা ভলিউম, মাস এবং স্পেস আছে। ঠিক আছে, তো আমরা নেক্সট স্লাইডগুলোতে দেখব যে ম্যাটার জিনিসটা কী। তো আমরা বুঝলাম যে কেমিস্ট্রিতে আমরা কম্পোজিশন নিয়ে ডিল করি। কম্পোজিশন মানে অ্যাটম, মলিকুল, এলিমেন্ট, এগুলো মিলে হয় কম্পোজিশন। কীভাবে অ্যাটমগুলো একটা আরেকটার সাথে মিলে টোটাল সাবস্টেন্সটা গঠিত হয়েছে সেটাকে বলা হয় কম্পোজিশন। প্রপার্টিজ, যেমন কোনো একটা সাবস্টেন্সে ইলেকট্রন আছে, তো বেসিক্যালি কেমিস্ট্রিতে আমরা কিসের প্রপার্টি দেখি? ইলেকট্রনের প্রপার্টি বা ওদের স্ট্রাকচারের প্রপার্টি। ওই যে কম্পোজিশন হয়ে যে স্ট্রাকচারটা আলটিমেট ফর্ম হচ্ছে সেইটার প্রপার্টি। এবং ইন্টারাকশন অফ ম্যাটার মানে ম্যাটারগুলো, ম্যাটার মানে যে কোনো বস্তু বা সাবস্টেন্স কীভাবে ইন্টারাক্ট হচ্ছে একটা আরেকটার সাথে। ঠিক আছে, যেমন জল, একটা মানে জলকেও আমরা ম্যাটার বলতে পারি, আইসকেও আমরা ম্যাটার বলতে পারি, যে কোনো জিনিস মানে কীভাবে ইন্টারাকশন হচ্ছে, ম্যাটারগুলো একটা আরেকটার সাথে কীভাবে ইন্টারাকশন হচ্ছে, তো সেই জিনিসটা আমরা এই চ্যাপ্টারে দেখব। ঠিক আছে, তো chemists are interested in knowing how chemical transformation occur। ঠিক আছে, chemists are interested in knowing how chemical transformation occur মানে মনে করো তুমি জলটা গরম করছো। ঠিক আছে, তো জল কি হয়েছে? প্রথম তো লিকুইড আছে, যখন গরম করবে জলটা বাষ্প হয়ে যাবে, ভেপারে কনভার্ট হবে। মানে এই যে ট্রান্সফরমেশন, এটাকে বলা হয় কেমিক্যাল ট্রান্সফরমেশন। ঠিক আছে, মানে তুমি দুটো কালার মিক্স করছো, একটা হলো গ্রিন, একটা ইয়েলো, হয়ে যাবে রেড। তো এই যে গ্রিন এবং ইয়েলো মিক্স করার সাথে সাথে যেটা রেডে কনভার্ট হচ্ছে, এই যে ট্রান্সফরমেশন হচ্ছে, এটাকে বলা হচ্ছে কেমিক্যাল ট্রান্সফরমেশন। তো কেমিস্ট মানে কেমিস্ট্রি যারা মানে স্টাডি করে তাদেরকে বলা হয় কেমিস্টস। তো কেমিস্ট সবসময় কোন জিনিস নিয়ে বেশি ইন্টারেস্টেড থাকবে? এই যে ট্রান্সফরমেশন হচ্ছে, মানে ফ্রম একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যে ট্রান্সফরমেশন হচ্ছে, মনে করো জল থেকে বরফ হচ্ছে, তো এই যে জল যেটা লিকুইড ছিল, বরফ যেটা সলিড হয়েছে, এই যে ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশন কেন হয়েছে, কিভাবে হয়েছে, বা কী কী প্রপার্টির চেঞ্জের জন্য ট্রান্সফরমেশনগুলো হয়েছে, সেইগুলো ডিফাইন করতে কেমিস্টরা সবসময় ইন্টারেস্টেড থাকে। তো কেমিস্ট্রি প্লেজ এ সেন্ট্রাল রোল ইন সায়েন্স। কেমিস্ট্রি প্লেজ এ সেন্ট্রাল রোল ইন সায়েন্স। কেমিস্ট্রি ছাড়া সায়েন্সে কোনো কিছুই তুমি এক্সপ্লেন করতে পারবে না। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, এভরিথিং ইজ ইম্পর্ট্যান্ট। বাট কেমিস্ট্রি যে কোনো রকমের অ্যাপ্লাইড জিনিস বা বেসিক জিনিস যেটা আমরা দৈনন্দিন জীবনে ইউজ করি বা যেটা আমাদের সব সময় লাগবেই, সেখানে সব কিছুদের মধ্যেই কেমিস্ট্রিটা থাকে। ঠিক আছে, অ্যান্ড ইজ অফেন ইন্টারটুইন্ড উইথ আদার ব্রাঞ্চেস অফ সায়েন্স লাইক ফিজিক্স, বায়োলজি, জিওলজি এটসেট্রা। তো কেমিস্ট্রি তো আমাদের মানে মানে দৈনন্দিন কাজে ইউজ হচ্ছেই, এছাড়া কেমিস্ট্রি অন্য কিছু ব্রাঞ্চ যেগুলো ফিজিক্স, বায়োলজি, জিওলজি, ওদের সাথেও অ্যাটাচড হয়ে আছে। যেমন ফিজিক্সের বিভিন্ন জিনিস কেমিস্ট্রি এক্সপ্লেনেশন না করলে তুমি বুঝতে পারবে না, বা ফিজিক্সের যে জিনিসটা আমরা রেজাল্টটা পাই সেটাতে কেমিস্ট্রির এক্সপ্লেনেশনের বা কেমিস্ট্রির কিছু কনসেপ্টের দরকার হয়। মানে কেমিস্ট্রিটা ফিজিক্সের সাথেও রিলেটেড হয়ে আছে, বায়োলজির সাথেও রিলেটেড হয়ে আছে, জিওলজির সাথেও রিলেটেড হয়ে আছে। মানে সায়েন্সের যতটা ব্রাঞ্চই আছে প্রত্যেকটা ব্রাঞ্চের সাথে কিন্তু কেমিস্ট্রি কম্পালসারি রিলেটেড হয়ে আছে, প্রত্যেকটা ব্রাঞ্চের সাথে। ঠিক আছে, তো কেমিস্ট্রি অলসো প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ডেইলি লাইফ। ঠিক আছে, বিকজ আমাদের ডেইলি লাইফে যেমন আমরা যে শ্বাসটা নেই, মানে শ্বাস মানে কি? অক্সিজেন যেটা নিচ্ছি, নিঃশ্বাস যেটা নিচ্ছি, অক্সিজেন। ঠিক আছে, এই যে অক্সিজেন যে নিচ্ছি আমরা হিমোগ্লোবিন দিয়ে, সেইটার মধ্যেও কেমিস্ট্রি আছে। ঠিক আছে, বা যে মনে করো যে কোনো রকমের অ্যাক্টিভিটি করছি, যেটা খাচ্ছি, সেইটা যে মেটাবলিজম হচ্ছে আমাদের শরীরের মধ্যে, সেইটার মধ্যেও কেমিস্ট্রি আছে। মানে কোন প্রসেসে কী কেমিক্যাল আছে আমাদের বডিতে, কী কেমিক্যালসের জন্য মানে বডিটা এই যে আমরা ফুড নিচ্ছি সেই ফুডটাকে ডাইজেস্ট করতে পারছে, যেমন ফটোসিনথেসিস, যেখানে আমরা অক্সিজেন নিচ্ছি এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, তো সেই প্রসেসটাও ইজ এ এক্সাম্পল অফ কেমিস্ট্রি। মানে কেমিস্ট্রি ইজ দ্য বেসিক ফান্ডামেন্টালস অফ ডেইলি লাইফ। ওকে, তো এখানে দেখো লেখা আছে কেমিস্ট্রি ইজ এ ব্রাঞ্চ, অফকোর্স ইটস এ ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিলস উইথ কম্পোজিশন স্ট্রাকচার। আমি তো বলেছি কম্পোজিশন কিসের কম্পোজিশন, স্ট্রাকচার মানে কি? যেটা আমি সাবস্টেন্স পাবো, কোথার থেকে পাবো? এই যে অ্যাটমের কম্পোজিশন করে যে মানে স্ট্রাকচারটা পাবো, মানে সাবস্টেন্স পাবো, সেইটার স্ট্রাকচার। এবং প্রপার্টিজ অফ ম্যাটার, মানে যেমন একটা টেবিল আছে বা যে কোনো প্রপার্টিজ। ঠিক আছে, যে কোনো কিছু যেটা একটা অ্যাটম,
ঠিক আছে, বা একটা মলিকুলস বা ম্যাটার বলা হয়েছে এখানে যেটা আমরা আশেপাশে যেটা চোখ দিয়ে দেখছি এটাকেই বলা হচ্ছে ম্যাটার, এবং প্রত্যেকটা ম্যাটারের যেমন একটা মোবাইলেরও প্রপার্টিজ আছে, ঠিক আছে, সো প্রপার্টিজ অফ দ্যাট ম্যাটার। ওকে, তো কেমিস্ট্রি ইজ কল্ড দ্য সায়েন্স অফ অ্যাটমস অ্যান্ড মলিকুলস। ইয়েস, অ্যাটমস অ্যান্ড মলিকুলস দিয়ে কিন্তু বেসিক কেমিস্ট্রিটাকে ডিফাইন করা হয়, বিকজ প্রত্যেকটা সাবস্টেন্সেই কিন্তু অ্যাটমস মলিকুলস আছেই, ঠিক আছে। তার মানে কেমিস্ট্রিটা বেসিক্যালি অ্যাটমস মলিকুলস এইগুলো দিয়েই ডেসক্রাইব করা হয়। যেখানে অ্যাটমস থাকবে সেখানে কেমিস্ট্রি থাকবেই, বা যেখানে মলিকুলস থাকবে সেখানে কেমিস্ট্রি থাকবেই থাকবে, ঠিক আছে। তো এই যে আমি একটু আগে বলেছিলাম যে chemistry plays a central role in science and is often intertwined with other branches of sciences like physics। এই যে কেমিস্ট্রি অন্য ব্রাঞ্চেস অফ সায়েন্সের সাথেও অ্যাটাচড হয়ে আছে। তো আমরা দেখে নিই কীভাবে অ্যাটাচড হয়ে আছে। তো কিছু ব্রাঞ্চেস দেওয়া আছে কেমিস্ট্রির। অর্গ্যানিক কেমিস্ট্রি, অর্গ্যানিক মানে আমাদের লিভিং সিস্টেমের কেমিস্ট্রি। তো লিভিং সিস্টেমে একটা এলিমেন্ট কমন আছে যেটাকে বলা হয় কার্বন, এবং কার্বনের সাথে কিছু হাইড্রোজেন বা অন্য অক্সিজেন, নাইট্রোজেন এইগুলো থাকে, ঠিক আছে। তো বেসিক্যালি দিস ব্রাঞ্চ ডিলস উইথ দ্য স্টাডি অফ কার্বন কম্পাউন্ডস। ইয়াস, আমাদের বডিতে ম্যাক্সিমাম কম্পাউন্ডসই কিন্তু কার্বন, বা লিভিং সিস্টেম মাইক্রো অর্গানিজমে ম্যাক্সিমাম কম্পাউন্ডস কিন্তু কার্বন। তো অর্গ্যানিক কেমিস্ট্রি ইজ আ ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি যেটা কার সাথে ডিল করে, যেটা ডিল করে কার্বন কম্পাউন্ডসের সাথে, ঠিক আছে, স্পেশালি হাইড্রোকার্বন অ্যান্ড দেয়ার ডেরিভেটিভস। হাইড্রোকার্বনস মানে কি? তো অর্গ্যানিক কেমিস্ট্রি কি নিয়ে ডিল করে? কার্বন কম্পাউন্ড নিয়ে, স্পেশালি হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মানে যেখানে কার্বন অক্সিজেন, কার্বন এবং হাইড্রোজেন আছে। হাইড্রো মিন্স হাইড্রোজেন, কার্বন মিন্স কার্বন। কার্বন এবং হাইড্রোজেন নিয়ে যেগুলো কম্পাউন্ড হয় সেইগুলো ডিল করে অর্গ্যানিক কেমিস্ট্রি দিয়ে। অ্যান্ড দেয়ার ডেরিভেটিভ, ডেরিভেটিভস মানে কি? হাইড্রোকার্বনের সাথে হয়তো আরও কিছু আদার এলিমেন্টস আছে যেমন অক্সিজেন, নাইট্রোজেন, ঠিক আছে। তো বেসিক্যালি হাইড্রোকার্বনস মানে কার্বন হাইড্রোজেনের মিক্সচার, এবং ওর সাথে কিছু কিছু আরও কিছু কম্পাউন্ড হয়তো অ্যাড হয়ে থাকতে পারে, যেমন অক্সিজেন আছে কার্বন হাইড্রোজেনের সাথে, নাইট্রোজেন। তো এইগুলো কম্পাউন্ডের যে কেমিস্ট্রি, যে ব্রাঞ্চ দিয়ে আমরা ডিল করি সেটাকে বলা হয় অর্গ্যানিক কেমিস্ট্রি। ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিটা কি? এই যে কার্বন হাইড্রোজেন এইগুলো ছাড়া যে আদার যে এলিমেন্টস আছে পিরিয়ডিক টেবুলে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ঠিক আছে, এইগুলোর স্টাডি যে আমরা করি এগুলোকে বলা হয় ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি, যে ব্রাঞ্চ দিয়ে করি। তো কোন এলিমেন্টসগুলোকে আমরা করি? যে এলিমেন্টসগুলো আর্থ ক্রাস্টে পাওয়া যায় এজ এ মিনারেলস। জলের মধ্যে তো বিভিন্ন মিনারেলস থাকে, এই জন্যই তো জলের নাম মিনারেল ওয়াটার হয়। জলের বাইরে লেখা থাকে মিনারেল ওয়াটার, ঠিক আছে। তো মিনারেলসটা কোথার থেকে আসে? আর্থের ক্রাস্ট থেকে, আর্থ থেকে, পৃথিবীর থেকে আমরা পাই মিনারেলস। যেমন সোডিয়াম পাই, পটাশিয়াম পাই, বা সিলিকন পাই, ক্যালসিয়াম পাই, ক্লোরাইড পাই। তো প্রত্যেকটা মিনারেলস যেটা আর্থের মধ্যে পাওয়া যায়, কার্বন হাইড্রোজেন এগুলো ছাড়া, ঠিক আছে, স্পেশালি কার্বন ছাড়া, ঠিক আছে, ওই যে প্রত্যেকটা এলিমেন্টসের স্টাডি আমরা যে ব্রাঞ্চ দিয়ে করি সেটাকে বলা হয় ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি ব্রাঞ্চ। ওকে, এখন দেখে নেই ফিজিক্যাল কেমিস্ট্রি। দ্য এক্সপ্লেনেশন অফ ফান্ডামেন্টাল প্রিন্সিপলস গভর্নিং ভেরিয়াস কেমিক্যাল ফেনোমেনন ইজ দ্য মেইন কনসার্ন অফ দিস ব্রাঞ্চ। মানে এই যে আমি বলেছি ট্রান্সফরমেশন হয়েছে, মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে কেমিক্যাল ট্রান্সফরমেশন হয়েছে, সেই ট্রান্সফরমেশন হওয়ার জন্য কি কি প্রিন্সিপল ওর ফলো করতে হবে। যেমন জল থেকে বরফ হয়েছে, জল থেকে বরফ হওয়ার জন্য কিছু তো একটা প্রিন্সিপল ফলো করতে হবে না, না হলে তো জল থেকে বরফ আমরা বুঝবো না। কোনো একটা কেমিক্যাল প্রিন্সিপল থেকেই জল থেকে বরফ হবে। তো এই যে প্রিন্সিপলটা আছে, সেই প্রিন্সিপল যে ব্রাঞ্চ দিয়ে আমরা ডেসক্রাইব করি এটাকে বলা হয় ফিজিক্যাল কেমিস্ট্রি। কোনো ফিজিক্যাল চেঞ্জ, কেমিক্যাল প্রসেস যেটা হয়েছে, ফিজিক্যালি চেঞ্জ যেটা আমরা বুঝতে পারবো, কেমিক্যাল চেঞ্জ হয়েছে এবং যেটা আমরা খালি চোখে বুঝতে পারছি, সেইটাতে কি কি প্রিন্সিপলস ইউজ হবে, সেই ব্রাঞ্চটা হয়েছে ফিজিক্যাল কেমিস্ট্রি। তো ইট ইজ বেসিক্যালি কনসার্নড উইথ লজ অ্যান্ড থিওরিজ অফ ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ কেমিস্ট্রি। তো বেসিক্যালি কোনো কেমিক্যাল ট্রান্সফরমেশন বা যে কোনো জিনিস যে ঘটিত হয়, এর থেকে বি কনভার্ট হতে বা কিছু একটা রিয়াকশন হয়েছে, সেখানে প্রচুর লস থাকে বা থিওরিজ থাকে, এবং সেই থিওরিজগুলোকে কিছু কিছু কনসেপ্ট বা যে কোনো কিছু দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি, এবং সেই প্রত্যেকটা ল কিভাবে ল আছে, থিওরি আছে, এবং ল থিওরি ইউজ করে কিভাবে আমরা কেমিক্যাল ট্রান্সফরমেশন করতে পারি। তো সেই কেমিক্যাল ট্রান্সফরমেশনগুলা কোন ব্রাঞ্চ দিয়ে আমরা বুঝতে পারবো? ফিজিক্যাল কেমিস্ট্রি ব্রাঞ্চ দিয়ে। ওকে, ফিজিক্যাল কেমিস্ট্রি ব্রাঞ্চ দিয়ে আমরা এই ট্রান্সফরমেশনগুলা বুঝতে পারবো। তো ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি জিনিসটা কি? যেমন ইন্ডাস্ট্রিতে কি কি ম্যানুফ্যাকচার হচ্ছে, দ্য কেমিস্ট্রি ইনভলভ ইন ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। যেমন যে কোনো রকমের জিনিস, যেমন ডায়েরি ফার্ম, ঠিক আছে,
বা সুগার, সল্ট, যে কোনো জিনিস যেটা ইন্ডাস্ট্রিতে প্রিপেয়ার হচ্ছে, ঠিক আছে, সেই প্রিপারেশন ইন্ডাস্ট্রি রিলেটেড জিনিসে আমরা কি কি কেমিস্ট্রি ইউজ করতে পারবো সেইটা আমরা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি দিয়েই আমরা বুঝতে পারি। ক্লিয়ার? ওকে, analytical chemistry. This branch deals with the qualitative and quantitative analysis of various substances. এই যে অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি আছে, অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি দিয়ে আমরা কি ডিল করি? কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ অ্যানালাইসিস অফ ভেরিয়াস সাবস্টেন্সেস। মানে মনে করো আমি একটা কেমিক্যাল সিনথেসিস করেছি, ঠিক আছে, সেই যে সিনথেসিস করেছি তো একটা পেয়েছি তো প্রোডাক্ট, ঠিক আছে, একটা কিছু রেজাল্ট তো পেয়েছি, এবং সেই জিনিসটা, এই রেজাল্টটা কিভাবে পেয়েছি, মানে রেজাল্টটাকে আমি অ্যানালাইসিস করব। কোন ব্রাঞ্চ দিয়ে অ্যানালাইসিস করব? অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি। মানে রেজাল্টটা সলিড না লিকুইড, মানে কিভাবে বুঝবো এটা সলিড না লিকুইড, এটার মধ্যে সলিডের প্রপার্টি আছে না লিকুইডের প্রপার্টি আছে, কিভাবে বুঝবো এটার মধ্যে যেটা আমরা পেয়েছি রিয়াকশনের পরে যে রেজাল্টটা পেয়েছি বা যে প্রোডাক্টটা পেয়েছি সেই প্রোডাক্টটা সলিড না লিকুইড কিভাবে বুঝবো, বা সেই প্রোডাক্টটা কি আছে, প্রোডাক্টে কি কি কম্পাউন্ড আছে, কি কম্পাউন্ড আছে, কীরকম আমরা অ্যানালাইসিস করে বুঝবো। তো সেই অ্যানালাইসিস কিভাবে করা হয়? অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি দিয়ে। কোয়ালিটেটিভ মানে কি কি জিনিস থাকতে পারে, কম্পাউন্ডটা যেটা রেজাল্টে পেয়েছি কি কি জিনিস থাকতে পারে। কোয়ান্টিটেটিভ মানে কতটুক থাকবে। যেমন মনে করো একটা জিনিসে আমি কিছু অ্যানালাইসিস করে বুঝলাম যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে, এটা হয়েছে কোয়ালিটেটিভ, মানে কি কি থাকতে পারে জাস্ট। কোয়ান্টিটেটিভ হয়েছে কতটুকু অ্যামাউন্ট কার্বন থাকবে, কতটুকু অ্যামাউন্ট হাইড্রোজেন থাকবে, কতটুকু অ্যামাউন্ট আদার এলিমেন্টস থাকবে। সো দিস আর দ্য ব্রাঞ্চেস অফ কেমিস্ট্রি। ওকে, তো এখন আমরা দেখে নিই যেটা আমাদের আজকের টপিকটা, হট টপিক, এটা হয়েছে ম্যাটার। ঠিক আছে, তো ম্যাটার জিনিসটা কি? আমরা চোখে, একদম খালি চোখে যে জিনিসগুলো আমাদের আশেপাশে দেখতে পাই, এভরিথিং ইজ ম্যাটার। ম্যাটার এমন একটা জিনিস যেটার মাস থাকবে এবং অকুপাই স্পেস। মনে করো দিস ইজ দ্য আইস, আইসের তো একটা মাস আছে, মাস মানে একটা ওজন, ওয়েট, ঠিক আছে, বা ভর আছে, ঠিক আছে, এবং আইসটা তুমি যে জায়গায় রাখবে একটা ভলিউম বা একটা স্পেস নিয়ে জায়গাটা মানে জুড়ে থাকবে আইসটা, মানে যে কোনো কম্পাউন্ড, ঠিক আছে, বা যে কোনো সাবস্টেন্স যেটার কিছু মাস মানে ভর আছে, এবং সাবস্টেন্সটা যদি কিছু একটা জায়গা জুড়ে থাকে সেটাকে বলা হয় ম্যাটার। মানে এভরিথিং অ্যারাউন্ড আস, বুক, পেন, দেখো বই যদি একটা টেবিলে রাখো, বই তো একটা জায়গা জুড়ে থাকবে, এবং বইটা কিন্তু যখন তুমি হাতে নিবে তখন বুঝবে এটার একটা ভর আছে, ওয়েট আছে, ঠিক আছে, তার মানে বইটা হয়েছে একটা ম্যাটার। ঠিক সেই রকম পেন, পেন্সিল, ওয়াটার, এয়ার, ঠিক আছে, এয়ারও কিন্তু কিছু জায়গা জুড়ে থাকে। তুমি যদি অক্সিজেনকে একটা জায়গাতে রাখো তাহলে অক্সিজেন কিন্তু একটা ভলিউম অকুপাই স্পেস করে থাকবে, ঠিক আছে। অল লিভিং বিংস, মানে আমি একটা হিউম্যান, তো আমিও তো একটা জায়গা জুড়েই আছি না, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা তো জুড়ে আমি আছি না, এবং আমার কিন্তু একটা মাস আছে, ঠিক আছে। মানে আমরা খালি চোখে যেগুলো জিনিস দেখি, ঠিক আছে, লিভিং থিংস বা নন লিভিং থিংস, দে আর অল মেড আপ অফ ম্যাটার, কম্পোজড অফ ম্যাটার। প্রত্যেকটাকে কিন্তু ম্যাটার বলে, এবং ম্যাটার মানে কি, যে জিনিসটার মাস আছে এবং এবং যে জিনিসটা কিছু জায়গা অকুপাই করে থাকবে এটাকে বলা হয় ম্যাটার, ঠিক আছে। তো বেসিক্যালি ম্যাটারকে দুই রকমে ডিভাইড করা যায়, একটা হয়েছে ফিজিক্যালি, একটা হয়েছে কেমিক্যালি। ফিজিক্যালি মানে কি, যেটা আমরা খালি চোখে দেখতে পারবো বা যেটাকে ফিজিক্যালি সেপারেট করা যায়, ঠিক আছে। তো ম্যাটারকে দু রকমের, দুইটা ওয়েতে আমরা ডিভাইড করতে পারি, একটা করতে পারি ফিজিক্যালি, একটা করতে পারি কেমিক্যালি। তো ফিজিক্যালি দেখে নেই কিভাবে ডিভাইড করা যায়। তো ম্যাটার ক্যান এক্সিস্ট ইন 3 ফিজিক্যাল স্টেটস। ভিআইজেড মানে নেমলি, ফিজিক্যাল স্টেটসের কি কি নাম আছে? সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। ক্লিয়ার? তো ম্যাটারকে 3টা ফিজিক্যাল স্টেটে ডিভাইড করা যায়, এটা হচ্ছে সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। কেমিক্যালি ম্যাটারকে কিভাবে ডিভাইড করা যায় এটা আমরা নেক্সট স্লাইডে দেখব, ঠিক আছে। সো ওয়েট এ সেকেন্ড। Hi students, this is Dr. Abhijit Datta. Okay, let's start our again. তো আমি বলেছি যে ম্যাটার মানে কি, যেটার মাস আছে এবং যেটা অকুপাই করেছে কিছু স্পেস, ঠিক আছে। আমি যদি টেবিলটাকে দেখি, দেখবে টেবিলটার তো একটা মাস আছে, ঠিক আছে, টেবিল বা চেয়ার ওদের কিন্তু মাস আছে, মানে তুমি হাতে যখন নিবে ওদেরকে বুঝবে যে একটা ওজন আছে, ঠিক আছে।
মাস আছে এবং ওরা একটা জায়গা নিয়ে জুড়ে থাকবে। তো ম্যাটার হলো সেই জিনিসটা যেটার ওজন আছে মানে মাস আছে এবং যেটার একটা স্পেসিফিক জায়গা জুড়ে থাকবে বা স্পেসিফিক ভলিউম নিয়ে থাকবে, ঠিক আছে। তো ম্যাটারকে ফিজিক্যালি এবং কেমিক্যালি দু রকমের ওয়েতে কিন্তু ডিভাইড করা যায়। তো ফিজিক্যালি আমরা প্রথম দেখে নেই ম্যাটারকে ফিজিক্যাল স্টেট, যেটা মানে আমরা চোখে দেখতে পারি বা যেটার ফিজিক্যাল মানে ফর্ম আছে। তো ফিজিক্যাল স্টেটে ম্যাটারকে তিন রকমে ডিভাইড করা যায়, সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। ওকে, তো এটা হয়েছে একটা সলিড, দিজ আর দ্য এক্সাম্পলস। এটাকে বলা হচ্ছে স্টেট অফ ম্যাটার, মানে ম্যাটারের ফিজিক্যাল স্টেট, সলিড, লিকুইড এবং গ্যাস। তো ম্যাটারের আরও কিছু স্টেট থাকে, যেমন প্লাজমা, গ্যাসের পরে, ঠিক আছে। বাট আমাদের সিলেবাসে আছে স্পেশালি সলিড, লিকুইড এবং গ্যাস। দিজ আর দ্য থ্রি মেইন স্টেট অফ ম্যাটার। তো সলিডটা হয়েছে বরফ, লিকুইড হয়েছে জল এবং গ্যাস হয়েছে বাষ্প, ঠিক আছে। তো দেখো সলিডের ঠিক নিচেই এখানে আছে একটা ছবি আছে। এই ছবিতে ভালো করে দেখো, এই যে সার্কুল আছে, রাউন্ড শেপের সার্কুল যে আছে, এই যে বরফটা আছে, বরফটা তো সলিড। তো সলিড মলিকুল কি দিয়ে গঠিত হয়? তো ঠিক নিচে দেখো এই টোটাল ব্ল্যাক সার্কুলটা হয়েছে সলিড, লিকুইডের নিচে এটা হয়েছে লিকুইড, এটা হয়েছে গ্যাস। তো সলিডের মধ্যে যে সাব পার্টিকেলগুলো আছে, কনস্টিটিউয়েন্ট পার্টিকেল, এগুলো অ্যাটমও হতে পারে, মলিকুল হতে পারে। মনে করো এগুলো অ্যাটম। তো দেখো সলিডের মধ্যে এই অ্যাটমগুলো একটা আরেকটার সাথে খুব মানে কম ডিস্টেন্সে একটা আরেকটা খুব ক্লোজলি অ্যাটাচড হয়ে আছে পার্টিকেলগুলো, ঠিক আছে। তো এই যে রাউন্ড শেপড মানে এই যে সার্কেল যে আছে, এগুলো অ্যাটমও হতে পারে, মলিকুল হতে পারে। কেন কি, একটা সলিড যে ফর্ম হয়েছে, একটা সলিডের টুকরো কিভাবে ফর্ম হয়েছে? কয়েকটা মলিকুল বা কয়েকটা অ্যাটম নিয়ে একটা আরেকটার সাথে মিক্সড হয়ে সলিড ফর্ম হয়েছে। ঠিক সেই রকম লিকুইডও কিন্তু কয়েকটা অ্যাটম বা মলিকুল কম্পোজ করেই ফর্ম হয়েছে। গ্যাসও কি হয়েছে, কয়েকটা এলিমেন্টস, অ্যাটম, মলিকুল কয়েকটা মিলে কিন্তু লিকুইড ফর্ম হয়েছে, ঠিক আছে, মানে গ্যাসও ফর্ম হয়েছে। তো এখন আমরা দেখব এই যে মলিকুলস বা অ্যাটম, এদেরকে আমরা বলছি পার্টিকলস। এখন আমরা দেখব সেই পার্টিকেলগুলো মানে কীরকম চেঞ্জের জন্য একটা সলিড হয়েছে, একটা লিকুইড হয়েছে, একটা গ্যাস হয়েছে। তো এখানে আমরা দেখে নেই ইন্টারমলিকুলার ফোর্স ফ্যাক্টর। ইন্টারমলিকুলার ফোর্স মানে নাম থেকেই বুঝতে পারছি, ইন্টার মানে কি, ডিফারেন্ট মলিকুলের মধ্যে, মলিকুলার মানে কি ডিফারেন্ট মলিকুলার মধ্যে ফোর্স। তো এখানে দেখো প্রত্যেকটা মলিকুল বা প্রত্যেকটা পার্টিকুল, মানে ধরে নাও এগুলো মলিকুল, প্রত্যেকটা মলিকুল দেখো, এই সার্কুলটা হয়েছে একটা মলিকুল, এটা হয়েছে আরেকটা মলিকুল, এটা হয়েছে আরেকটা মলিকুল, এটা হয়েছে আরেকটা মলিকুল। প্রত্যেকটা মলিকুল দেখো একটা আরেকটার সাথে টাইটলি কানেক্টেড, মানে খুব কম ডিস্টেন্স, মানে খুবই অ্যাট্রাক্টেড। অ্যাট্রাকশন যদি থাকতো না মলিকুলগুলোর মধ্যে, তো দুটো মলিকুলের মধ্যে কিন্তু সেপারেশন বেশি থাকতো। তার মানে কি, এই মলিকুলগুলোর মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি, মানে অ্যাট্রাকশনটা বেশি, এই জন্য তো মলিকুলগুলো একটা আরেকটার সাথে লেগে আছে, ঠিক আছে। লিকুইডের ক্ষেত্রে দেখো কিছু কিছু মলিকুল ক্লোজ আছে, আবার কিছু কিছু মলিকুলের মধ্যে ডিস্টেন্স আছে। মানে অ্যাট্রাকশন, এখানে যে সলিডের ক্ষেত্রে যে অ্যাট্রাকশনটা ছিল, কি অ্যাট্রাকশন, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যেটা সলিডের মধ্যে ছিল, লিকুইডের ক্ষেত্রে কমে গেছে। এবং গ্যাসের ক্ষেত্রে দেখো খুব মানে মলিকুলগুলো একটা আরেকটার থেকে বেশি দূরে আছে, মানে খুবই কম। তো আমরা একটা জিনিস বুঝলাম, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য মলিকুলস ইন সলিড আর ভেরি টাইট, মানে ভেরি স্ট্রং, মানে খুব স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন মলিকুলস অর পার্টিকলস। এই জন্যই তো একটা মলিকুল বা একটা পার্টিকুল আর একটা পার্টিকুলের সাথে দেখো টাইটলি লেগে আছে। লিকুইডের ক্ষেত্রে আছে ইন্টারমলিকুলার ফোর্স অফ ইন্টারাকশন, বাট সলিড থেকে কম। গ্যাসের ক্ষেত্রে একদম নেই, ঠিক আছে। তো সলিডের রিপ্রেজেন্টেশন এটা দিয়ে বুঝতে পারবো, লিকুইড এইটা, গ্যাস এইটা। তো এখানে বলা হয়েছে দিস ইজ দ্য গ্যাস। দেখো মলিকুলসগুলো ইন্টারাকশন নেই, এই জন্যই তো মলিকুলস বা পার্টিকলস, মলিকুলসকে তুমি পার্টিকলসও বলতে পারো। দেখো একটা আরেকটার থেকে প্রচুর দূরে। সলিডের ক্ষেত্রে দেখো একটা আরেকটার সাথে টাইটলি বাউন্ড। লিকুইড দেখো আছে কিছু কিছু মলিকুলের মধ্যে আছে ইন্টারাকশন, বাট কিছু কিছু মলিকুলের মধ্যে নাই, উইক, ঠিক আছে। তো থ্রি স্টেটস অফ ম্যাটার, সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। দিস ইজ গ্যাস, দিস ইজ লিকুইড, দিস ইজ রিপ্রেজেন্টেশন অফ সলিড। Amongst them, liquid and gases are called fluids because of their ability to flow. এটা হচ্ছে লিকুইড, এটা হচ্ছে গ্যাস, তাদেরকে বলা হয় ফ্লুইড। কেন ফ্লুইড বলা হয়? বিকজ দেখো সলিডে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি, মানে একটা মলিকুল আর একটা মলিকুলের সাথে খুব টাইটলি,
খুব জুড়ে মানে টাইট হয়ে অ্যাট্রাক্টেড হয়ে আছে, মানে একটা মলিকুল আরেকটা মলিকুলের সাথে খুব টাইটলি অ্যাট্রাক্টেড, মানে দুটো মলিকুল একটা মলিকুল আরেকটা মলিকুল থেকে দূরে সরে যেতে পারবে না, ঠিক আছে। কিন্তু লিকুইডের ক্ষেত্রে দেখো এই অ্যাট্রাকশনটা অল্প কম, মানে কিছু কিছু মলিকুল হয়তো বা একটা মলিকুল থেকে আরেকটা মলিকুল একটু দূরে সরে যেতে, একটু মুভ করতে পারবে। এখানে দেখো কোনো অ্যাট্রাকশনই নেই, মানে মলিকুলগুলো যে কোনো ডাইরেকশনেই মুভ করতে পারবে। মানে এই যে মুভ মলিকুলগুলো বা পার্টিকেলগুলো যে মুভ করতে পারবে, সেই মুভিং ক্যারেক্টারের জন্য এটাকে বলা হচ্ছে ফ্লুইড, গ্যাসটাকে বলা হচ্ছে ফ্লুইড। এবং লিকুইডও কিন্তু কিছু কিছু মলিকুল, যেহেতু কিছু ইন্টারমলিকুলার ফোর্স অফ ইন্টারাকশন মলিকুলসের মধ্যে অল্প হলেও কম আছে, তার মানে কিছু কিছু মলিকুল লিকুইডসও মুভ করতে পারবে। তো যেহেতু গ্যাসে কমপ্লিটলি মুভ হবে, মানে গ্যাসটাকে বলা হচ্ছে ফ্লুইড, এবং লিকুইডটাকেও বলা হচ্ছে ফ্লুইড, কেন কি লিকুইডের মধ্যেও কিন্তু এই পার্টিকুল বা মলিকুলের মুভমেন্ট আছে, ঠিক আছে। এই জন্য লিকুইড এবং গ্যাসকে বলা হচ্ছে ফ্লুইড। কেন বলা হচ্ছে, কেন কি এই দেখো এই দুটো মলিকুলের মধ্যে কোনো ইন্টারাকশন খুবই কম, মানে এই মলিকুল দুটো ডিফারেন্ট দিকে মুভ করতে পারবে। যদি ইন্টারাকশন বেশি থাকতো, দেখো দুটো মলিকুলই কিন্তু মুভ করতে পারতো না, একটা আরেকটার সাথে টাইটলি জুড়া হয়ে থাকতো, ঠিক আছে। তো এখানেও দেখো ইন্টারাকশন কম, এখানে তো ইন্টারাকশন আরোই কম, মানে দুইটাই মুভিং প্রপার্টিস আছে মলিকুলের। তো এই দুটোকে বলা হচ্ছে ফ্লুইড। তো সলিড ক্যান নট ফ্লো, কেন ফ্লো করতে পারবে না, কেন কি ওদের স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন পার্টিকলস। মানে কি, পার্টিকলস অ্যাটমও হতে পারে, মলিকুলসও হতে পারে। এই যে সার্কেল, এটা অ্যাটমসও হতে পারে, মলিকুল হতে পারে, মনে করি মলিকুল এগুলো, এই জন্যই আমরা ইন্টারমলিকুলার ফোর্স বলছি। তো আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সলিডের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি, এই জন্য সলিডটা মানে মুভ করতে পারবে না, ঠিক আছে। তো যেহেতু এই দেখো এই জিনিসটা দেখলে বুঝবে যে দেখো একটা আরেকটার সাথে খুব ইন্টারাকশন, তার মানে দেখো ওরা একটা স্পেসিফিক জায়গা নিয়ে থাকবে, মানে ওদের একটা সলিডের একটা স্পেসিফিক ভলিউম এবং স্পেসিফিক শেপ থাকবে। তো গ্যাসের মধ্যে দেখো এগুলো মানে একটা একদিকে আছে আরেকটা অন্যদিকে আছে, মানে ওদের কোনো স্পেসিফিক শেপ ভলিউম কিছু নেই, ঠিক আছে। ওকে, তো দেখে নেই ইন সলিডস দ্য কনস্টিটিউয়েন্ট পার্টিকলস মানে কি। এই যে সলিডের মধ্যে যে এই যে সার্কেল, এটা অ্যাটমও হতে পারে, মলিকুল হতে পারে। তো কনস্টিটিউয়েন্ট পার্টিকলস ইন সলিড আর হেল্ড ভেরি ক্লোজ টু ইচ আদার। এখানে বলা হয়েছে সলিডের পার্টিকেলগুলো একটা আরেকটার মানে খুবই ক্লোজ। কেন ক্লোজ? বিকজ পার্টিকুলের মধ্যে স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি, এই জন্যই তো একটা মলিকুল আর একটা মলিকুলের দিকে ক্লোজ ইচ আদার ইন অর্ডারলি ফ্যাশন। ওদের একটা অর্ডার আছে, অর্ডার মানে একটা মানে সাজানো আছে, ঠিক আছে। সব মলিকুল মানে সাজিয়ে একটা আরেকটার সাথে মানে একটা অর্ডার মেনটেন করেছে। দেখো অর্ডার মানে স্ক্যাটার্ড নয়, মানে কিছু মলিকুল অ্যারেঞ্জমেন্ট অ্যাটাচমেন্ট এইদিকে হয়েছে, কিছু আর অন্যদিকে হয়নি, মানে একটা ছত্রভঙ্গ নয়, মানে একটা অর্ডার হয়েছে, ঠিক আছে। অ্যান্ড দেয়ার ইজ নট মাচ ফ্রিডম অফ মুভমেন্ট, মানে মলিকুল দেখো এত টাইটলি বাউন্ড একটা আরেকটার সাথে, মলিকুলগুলো মুভ করতে পারবে না, এই জন্য ওরা ফ্লুইড নয় সলিডগুলো। লিকুইডস এ পার্টিকলস আর ক্লোজ টু ইচ আদার বাট দে ক্যান মুভ। লিকুইডে কি হয়েছে দেখো, কিছু কিছু পার্টিকল একটা আরেকটার ক্লোজ, বাট ওদের মধ্যে মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যেটা অল্প কম সলিড থেকে, অল্প কম থাকার জন্যই দেখো ক্লোজ হলেও ডিস্টেন্স আছে, ঠিক আছে, মানে মলিকুলসগুলো কিছু কিছু হলেও মুভ করতে পারবে। গ্যাসের মধ্যে পার্টিকলস আর ফার অ্যাপার্ট অ্যাজ কম্পেয়ার টু দিস প্রেজেন্ট ইন সলিড অ্যান্ড লিকুইড। সলিড এবং লিকুইডে যে পার্টিকলগুলো আছে ভেরি ক্লোজ, গ্যাসের মধ্যে ফার অ্যাপার্ট, মানে কোনো ইন্টারাকশনই নেই, মানে গ্যাস মলিকুলগুলো খুব ইজিলি মুভ করতে পারবে, ঠিক আছে। ওকে, তো সলিডের মলিকুলগুলো মুভ করতে পারবে না, লিকুইডের অল্প অল্প মুভ করতে পারবে সলিড থেকে, গ্যাসে খুব বেশি মুভমেন্ট হবে, ঠিক আছে। এই জন্য এয়ার যে দেখেছো, এয়ারটা দেখবে এক জায়গা থেকে আরেক জায়গায় ইজিলি মুভ হয়ে যাবে। তুমি যদি একটা টেবিল রাখো, ফোর্স দিতে হবে এটাকে মুভ করাতে গেলে। একটা জল যদি রাখো, মানে জলটাও দেখবে তুমি যদি কোনো জলটা যদি তুমি দেখো যে জলেরও মুভমেন্ট থাকবে, কিন্তু এয়ারের মুভমেন্টটা বেশি ফাস্ট থাকবে, কেন কি ওদের মধ্যে ইন্টারমলিকুলার ইন্টারাকশনটা খুবই কম। তো কিছু কিছু প্রপার্টি আমরা দেখতে পারি এইরকম ইন্টারমলিকুলার ইন্টারাকশন বা ইন্টারমলিকুলার, যে আমি বলেছি কথাগুলো যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন আছে বা কম আছে। তো এইগুলো টপিকের উপর বেস করে আমরা সলিড, লিকুইড এবং গ্যাসের কিছু স্পেসিফিক প্রপার্টি আমরা দেখতে পারি, ঠিক আছে। তো দেখে নেই কি কি প্রপার্টি। সলিডস হ্যাভ ডেফিনিট ভলিউম অ্যান্ড ডেফিনিট শেপ। সলিডের ডেফিনিট ভলিউম থাকবে এবং ডেফিনিট শেপ থাকবে। তো এই জায়গাটা দেখো,
দেখবে সলিড একটা আরেকটার সাথে কানেক্টেড মলিকুলসগুলো, এবং ওরা দেখবে একবার যেহেতু কানেক্টেড একটা জায়গাতে কিন্তু ফিক্সড থাকবে, রিজিড থাকবে, মানে ওরা একটা স্পেস নিয়ে থাকবে, মানে ওদের একটা জায়গা আছে এবং ওদের একটা স্পেসিফিক ভলিউম আছে, ডেফিনিট ভলিউম, ডেফিনিট শেপ মানে কি দেখো, একটা জায়গাতে আবদ্ধ হয়ে থাকবে, ঠিক আছে, মানে ওরা একটা স্পেসিফিক শেপ থাকবে। যদি টেবিলের ফর্মে থাকে, টেবিলের দেখো একটা স্পেসিফিক শেপ আছে, চেয়ারের একটা আছে, সেই রকম টিভির একটা আছে, ল্যাপটপ, মোবাইল, সবের একটা স্পেসিফিক শেপ আছে, একটা বইয়ের একটা স্পেসিফিক শেপ আছে, এবং প্রত্যেকটা শেপ ডিফারেন্ট। কেন? প্রত্যেকটাতে অ্যারেঞ্জমেন্ট অফ কনস্টিটিউয়েন্ট পার্টিকলস যেটা আছে ডিফারেন্ট ওয়েতে অ্যারেঞ্জ হয়েছে। তো ওরা যেহেতু একটা জায়গা নিয়ে আছে, মানে ওদের একটা ফিক্সড ভলিউমও আছে, ঠিক আছে। লিকুইডস হ্যাভ ডেফিনিট ভলিউম, লিকুইডসের কিন্তু কিছু কিছু ভলিউম আছে, কেন কি ওদের মধ্যেও কিন্তু ইন্টারাকশন আছে। তো মলিকুলসের মধ্যে ইন্টারাকশন থাকলেই তো ওরা একটা জায়গা নিয়ে থাকবে, ওরা কিন্তু একটা মানে একটা ওই দিকে চলে যাবে, একটা ওই দিকে, একটা ওই দিকে, এইভাবে হবে না। যেমন গ্যাসে যেমন প্রত্যেকটা মুভ কোন দিকে, মানে বিভিন্ন ডাইরেকশনে বিভিন্ন জিনিস মুভ করবে, এই জন্য গ্যাসে কি হয়েছে, পার্টিকুলার কোনো ভলিউম নেই। সলিডে তো ভলিউম আছে, লিকুইডও ভলিউম আছে, কেন কি লিকুইডও কিন্তু ইন্টারাকশন আছে মলিকুলের মধ্যে, কিন্তু লিকুইডের কোনো শেপ নেই, কেন কি লিকুইডের ইন্টারাকশনটা উইক, এই জন্য কিছু কিছু মুভমেন্ট করবে, ঠিক আছে, কিছু কিছু পার্টিকেল কিছু কিছু মুভমেন্ট করবে, মানে পার্টিকেলগুলো সব কিন্তু একটা স্পেসিফিক একটা আরেকটার সাথে ক্লোজ নয়, এবং একটু ডিফারেন্ট ডাইরেকশনে মুভ আছে, বাট অল্প, এই জন্য ওদের কোনো মানে শেপ নেই। তো লিকুইডকে তুমি যেখানে রাখবে, সেই মানে যে পাত্রে রাখবে বা যে বিকারে রাখবে, সেই বিকার বা সেই পাত্রের আকারই লিকুইডটা ধারণ করবে, যে কন্টেনারে রাখবে। গ্যাসেস হ্যাভ নাইদার ভলিউম নট ডেফিনিট শেপ, দে কমপ্লিটলি অকুপাই দ্য কন্টেনার ইন হুইচ দে প্লেসড। গ্যাস মলিকুলের কোনো ভলিউম নেই, কেন কি ওদের মধ্যে কোনো ইন্টারাকশন নেই, ওরা কোনো রিজিড নয়, এবং ওদেরকে কোনো জায়গাতে তুমি রাখতে পারবে না, মানে ভলিউম নেই, ঠিক আছে। আর এটা যেহেতু রিজিড, মানে একটা স্পেসিফিক জায়গাতে আছে, এই জন্য স্পেসিফিক একটা শেপ আছে, কিন্তু ওরা দেখো ভলিউম আছে, কেন কি ইন্টারাকশন তো আছে, মানে অল্প স্বল্প জায়গাতে রাখতে পারবে, কিন্তু তবুও জায়গাতে রাখলেও অ্যাটমসগুলো একটা আরেকটার থেকে একটু দূরে দূরে যাবে, মানে পার্টিকুলার একটা শেপ নেই এখানে, না শেপ আছে না ভলিউম আছে। তো গ্যাসকেও তুমি যে কন্টেইনারে রাখবে সেই কন্টেইনারেরই শেপ ধারণ করবে, ঠিক আছে। তো থ্রি স্টেটস অফ ম্যাটার আর ইন্টারকনভার্টেবল বাই চেঞ্জিং দ্য কন্ডিশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তিনটা স্টেট অফ ম্যাটার যে আছে, সলিড, লিকুইড এবং গ্যাস, ওকে। সলিড, লিকুইড, গ্যাস, দেয়ার আর থ্রি স্টেটস অফ ম্যাটার। এটা হয়েছে ইন্টারকনভার্টেবল, মানে সলিডকে তুমি লিকুইডে কনভার্ট করতে পারবে, লিকুইডটাকে আবার গ্যাসে কনভার্ট করতে পারবে। তো সলিডকে তুমি লিকুইডে কনভার্ট করছো, আবার লিকুইড থেকে আবার কিন্তু সলিডে কনভার্ট হবে, যেমন লিকুইডটা আবার গ্যাসে কনভার্ট হচ্ছে, গ্যাসটা আবার কিন্তু লিকুইডে কনভার্ট হবে। তো দিস ইজ সলিড, দিস ইজ লিকুইড, দিস ইজ গ্যাস। এখানে দেখো ইন্টারাকশন খুবই টাইট, এই জন্য রিজিড। রিজিড মানে কি, শক্ত, একটা জায়গাতে স্পেসিফিক একটা জায়গাতে তুমি এটাকে ভাঙতে পারবে না ইজিলি, ঠিক আছে, মানে একটা স্পেসিফিক জায়গা নিয়ে আছে, এই জন্য ফিক্সড শেপ, ভলিউম সব কিছুই আছে, এগুলো রিজিড। দেখো এখানেও কিছু ভলিউম আছে, একটা জায়গা নিয়ে আছে মানে ভলিউম আছে, ঠিক আছে, কিন্তু শেপ নেই, যে কন্টেনারে রাখবে সেইটারই শেপ। গ্যাসের না ভলিউম আছে, নট রিজিড, কেন কি একটা আরেকটার সাথে লিঙ্ক নয়, পার্টিকেলগুলো স্ক্যাটার্ড, রিজিড নয়, ফিক্সড শেপও নেই, ফিক্সড ভলিউমও নেই গ্যাসের। তো মনে রাখবে একটা কথা, সলিডে যে মলিকুলগুলো একটা আরেকটার সাথে লেগে আছে, মানে টাইটলি লেগে আছে, মানে ওরা একটা জায়গা নিয়ে আছে, রিজিড, ঠিক আছে। রিজিড থাকার জন্য ওদের শেপও আছে, ভলিউমও আছে। ভলিউম কেন আছে, কেন কি কিছু একটা ইন্টারাকশন হয়, ওরা একটা আরেকটা একটা স্পেসিফিক জায়গা জুড়ে থাকবে, স্পেসিফিক ডেনসিটি থাকবে, ঠিক আছে। মাস তো আছেই, সাথে কিছু ডেনসিটি, ডেনসিটি মানে ঘনত্ব, মানে স্পেসিফিক জায়গা জুড়ে ওরা থাকবে। এই জন্য লিকুইডও যেহেতু ইন্টারাকশন অল্প অল্প আছে, সেই জন্য ফিক্সড ভলিউম আছে, কিন্তু গ্যাসের মধ্যে তো ইন্টারাকশন নেই, মানে একটা মলিকুল ওই দিকে, একটা মলিকুল ওই দিকে, মানে ওদের না শেপ আছে না ভলিউম আছে, ঠিক আছে। অন হিটিং সলিড ইউজুয়ালি চেঞ্জেস টু লিকুইড, সলিড থেকে লিকুইড হয়, কি করলে লিকুইড হয়, হিট দিলে। তুমি দেখো, দিস ইজ দ্য এক্সাম্পল অফ সলিড, ক্লিয়ার। দেখো একটা মলিকুল আরেকটা মলিকুলের সাথে টাইটলি বাউন্ড হয়ে আছে, খুব হাই অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা খুব বেশি। এখন তুমি যদি বাইরের থেকে হিট দিয়ে দাও, তো হিটটা তো একটা ফর্ম অফ এনার্জি, ওই হিটটা কি করবে, এই যে দুটো মলিকুলের মধ্যে ইন্টারাকশন আছে সেইটাকে অল্প হলেও ভাঙবে, মানে আগে যে ইন্টারাকশন ছিল, খুব টাইট অ্যাট্রাকশন ছিল দুটো মলিকুলের মধ্যে, যেই তুমি হিট বা হাই টেম্পারেচার দিয়েছো, মলিকুলগুলো আগে যে অ্যাট্রাক্টেড, মানে যে অ্যাট্রাকশনে মলিকুল একটা মলিকুল আরেকটা মলিকুলের সাথে অ্যাটাচড হয়েছিল, ইন কেস অফ সলিড হিট দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাট্রাকশনটা কমে গেছে,
ঠিক আছে, মানে অল্প হলেও তো কমেছে, মানে সলিডটা কিসে কনভার্ট হবে, লিকুইড। এখন তুমি লিকুইডকে যদি আবার হিট দাও, তো লিকুইডে যে অল্প স্বল্প ইন্টারাকশন আছে সেইটা টোটালি, মানে যত হিট দেবে, মনে করো দুটো মলিকুল একটা আরেকটার সাথে অ্যাটাচড হয়ে আছে, একটা বন্ড দিয়ে অ্যাটাচড হয়ে আছে, একটা বন্ড আছে দুটো মলিকুলের মধ্যে, তুমি যত হিট দিবে বন্ডটা ভেঙে যাবে দুটো মলিকুলের, মানে বন্ডটা মানে কি অ্যাট্রাকশন, বন্ড হলো কি অ্যাট্রাকশন বিটুইন মলিকুলস, যত হিট দেবে ওই যে অ্যাট্রাকশনটা কিন্তু কমে যাবে। ক্লিয়ার? তো হিট দেওয়ার সাথে সাথে সলিডটা লিকুইড হচ্ছে, এবং লিকুইডে যদি আবার হিট দাও, লিকুইডের যে অল্প স্বল্প ইন্টারাকশন আছে এইটাও ভেঙে যাবে, লিকুইডটা হয়ে যাবে গ্যাস। আবার গ্যাসকে তুমি যদি কনডেন্স করে দাও, কনডেন্স মানে গ্যাসটাকে তুমি যদি ঠান্ডা করে দাও, তো হিট দিলে যদি বন্ড ভেঙে যায়, অ্যাট্রাকশন যদি ভেঙে যায় মলিকুলের মধ্যে, হিট দিলে কিন্তু অ্যাট্রাকশন ভাঙছে। হিট মানে কি, বেশি টেম্পারেচার দিচ্ছি, বেশি টেম্পারেচার দিলে কি হয়, বন্ড মানে অ্যাটম বা মলিকুলসের মধ্যে যে ইন্টারাকশন আছে সেটা কিন্তু ভেঙে যাচ্ছে। তো আমি যদি ঠান্ডা করে দিই তাহলে হবে উল্টাটা, হিট দিলে জিনিসটার মধ্যে অ্যাট্রাকশন ভেঙে যায়, আর যেটা অ্যাট্রাকশন ভেঙে যাবে মানে দুটো মলিকুল সেপারেট হয়ে যাবে, সেইটাকে যদি আমি কুল করে নিই বা ঠান্ডা করে নিই, দেখো হিট দিলে যদি ভেঙে যায় তাহলে কুল করলে কি হবে, ওরা একটা মলিকুল আরেকটা মলিকুল ক্লোজ চলে আসবে। তো কুল যদি করে নিই সিস্টেমটাকে, কুলটাকে কনডেন্সও বলা হয়। তো এই যে গ্যাসটা হয়ে যাবে লিকুইড, লিকুইডটাকে যদি আবার কুল করি মানে লিকুইডটার মধ্যে ইন্টারাকশন আরও বেশি হয়ে যাবে, এটা হয়ে যাবে সলিড। ঠিক আছে, সলিডকে হিট দিলে হয়ে যায় লিকুইড, লিকুইডকে কুল করলে হয় সলিড, লিকুইডকে হিট করলে হয় গ্যাস, গ্যাসকে কুল করলে হয় লিকুইড। তো গ্যাসটাকে বলা হয় ভেপার। অন হিটিং সলিড ইউজুয়ালি চেঞ্জেস টু লিকুইড অ্যান্ড দ্য লিকুইড অন ফার্দার হিটিং, লিকুইড অন ফার্দার হিটিং, ক্লিয়ার, লিকুইড চেঞ্জেস টু গ্যাস। সলিডকে তুমি যদি হিট দাও সলিড হয়ে যাবে লিকুইড, লিকুইডকে হিট দিলে হয়ে যাবে গ্যাস। ইন দ্য রিভার্স প্রসেস এ গ্যাস অন কুলিং, গ্যাসকে যদি কুল করো এটা হয়ে যাবে লিকুইড, লিকুইডটাকে যদি আবার কুল করো এটা হয়ে যাবে সলিড। ক্লিয়ার? তো আমরা বেসিক্যালি দেখলাম, ঠিক আছে, একটা হয়েছে হিটিং প্রসেস, একটা হয়েছে কুলিং প্রসেস। হিট করলে কি হয়, অ্যাটমসের মধ্যে ইন্টারাকশনটা উইক হয়ে যায়, এই জন্য সলিড থেকে হয়ে যায় লিকুইড, লিকুইড থেকে হয়ে যায় গ্যাস। এবং ঠিক উল্টাটা যদি করি, রিভার্স, মানে হিটের অপোজিটটা হবে কুল, ঠান্ডা করা। ঠান্ডা করা মানে কি, যখন আমি টেম্পারেচার কমিয়ে নেব তখন কি হবে, মলিকুলসগুলো একটা আরেকটার সাথে খুব ইজিলি কানেক্টেড হবে। তুমি একটা নর্মাল সেন্সে ভাবো, ঠিক আছে, মনে করো দুটা প্যাসেঞ্জার একটা ট্রেনে একসাথে বসে আছে, ঠিক আছে, তুমি যদি ট্রেনের টেম্পারেচার বাড়িয়ে দাও, মানে টেম্পারেচার বাড়ানো কি মানে গরম বাড়িয়ে দাও, তো যে দুটো প্যাসেঞ্জার একটা সিটের মধ্যে বসে আছে ওরা কি বসে থাকবে না, ওরা কি হয়ে যাবে, গরম যেহেতু বেশি লেগেছে ওরা সেপারেট হয়ে যাবে। ঠিক সেই রকম অ্যাটমগুলো বা মলিকুলগুলো যেটা ইন্টারেক্টেড আছে মানে অ্যাট্রাক্টেড আছে একটা আরেকটার সাথে, তুমি যদি টেম্পারেচার বাড়িয়ে দাও অ্যাটমস ও মলিকুলসগুলো সেপারেট হয়ে যাবে। কিন্তু তুমি যদি রুমটাতে যদি এসি লাগিয়ে দাও তখন সেপারেট থাকার দরকার নেই, দুটো প্যাসেঞ্জার একটা সিটেই বসতে পারবে। ঠিক এইরকম যে মলিকুলগুলো আগে সেপারেট হয়ে গেছিল টেম্পারেচার বাড়ার জন্য, সেই মলিকুলগুলো একটা আরেকটার সাথে আবার অ্যাটাচড হয়ে গেছে বিকজ অফ কুলিং এফেক্ট। ওকে, তো কুলিংটাকে ফ্রিজিং এফেক্টও বলা হয়, মানে গ্যাসকে ফ্রিজ করলে হয়ে যাবে লিকুইড, লিকুইডকে ফ্রিজ করলে হয়ে যাবে সলিড। তো এরো এইদিকে মানে হিট দিচ্ছি লিকুইড, লিকুইডের উল্টো এরো কুল। ওকে, দিজ আর ইন্টার কনভার্টেবল। তো এখানে একটা পিকচার আছে, মানে কি কি প্রসেসের নাম দিতে পারি আমি, মানে এই যে কনভার্সন করছি সেই কনভার্সনে যে কিছু একটা নাম আছে, তো মানে একটা প্রসেসের নাম আছে, তো যেমন সলিডটাকে দিস ইজ দ্য সলিড আইস, দেখো মলিকুলসগুলো অ্যাটাচড হয়ে আছে, ক্লিয়ার, সলিড থেকে করছি লিকুইড, এই যে ইন্টারাকশন আছে লিকুইডের ক্ষেত্রে দেখো কমে গেছে ইন্টারাকশনগুলো, লিকুইড থেকে হয়েছে গ্যাস, গ্যাসের ক্ষেত্রে দেখো এই যে মলিকুলগুলো অল্প হলেও কিছু ইন্টারাক্টেড আছে, এখানে দেখো একটা মলিকুল আরেকটা মলিকুলের সাথে কোনো ইন্টারাকশন নেই। তো যে প্রসেসে আমি সলিড থেকে এটা করছি লিকুইড করছি, আমি আগে দেখেছি হিটিং প্রসেসে, ঠিক আছে, হিট করলে কি হয়, সলিড মেল্ট হয়ে যায়। মেল্ট মানে কি, সলিড তো তুমি ভাবো যেমন আমরা আইস দেখি, আইস ইজ এ সলিড, আইসটাকে তো যদি ফ্রিজ থেকে বের করে আনো একটু পরে দেখবে আইসটা হয়ে গেছে লিকুইড, মানে এটাকে বলা হয় মেল্টিং। মেল্টিং মানে কি, ফ্রিজের যে টেম্পারেচার ছিল ফ্রিজ থেকে যখন বের করে আনবে টেম্পারেচারটা বেশি, মানে হিট একটু বেশি পাচ্ছে, তখন কি হবে, মেল্টিং মানে কি, মলিকুলসগুলো যেহেতু হিট পাচ্ছে তো মলিকুলস যে ইন্টার কানেক্টেড ছিল ওরা একটা আরেকটার থেকে দূরে সরে যাবে, তো এটা হয়ে যাবে লিকুইড। এই প্রসেসটাকে বলা হয় মেল্টিং। সলিড থেকে যে লিকুইড কনভার্সন এটাকে বলা হয় মেল্টিং।
আবার লিকুইডটাকে তুমি যদি ঠান্ডা করে দাও মানে ফ্রিজ করে নাও, এটা হয়ে যাবে আবার আইস, সলিড। এটাকে বলা হয় ফ্রিজিং। তো লিকুইডটাকে তুমি যদি হিট দাও, এই যে কিছু কিছু ইন্টারাকশন আছে এটাও কিন্তু থাকবে না, মানে সব মলিকুল সেপারেট হয়ে যাবে এবং লিকুইডগুলো কি হবে, বাষ্প হয়ে যাবে, মানে গ্যাসে কনভার্ট হবে। ঠিক আছে, এই প্রসেসকে বলা হয় ইভাপোরেশন। এই যে প্রসেস ফ্রম ডাউন টু টপ, লিকুইড টু গ্যাস, ইভাপোরেশন। এবং এই গ্যাসগুলোকে যদি আবার তুমি ঠান্ডা করে দাও, কুল টেম্পারেচার কমিয়ে দাও, মলিকুলগুলো আবার কানেক্টেড হয়ে যাবে। তো গ্যাস থেকে লিকুইড যে প্রসেস আছে এটাকে বলা হয় কনডেনসেশন। আবার যে গ্যাস সলিড থেকে, সলিডগুলোকে তুমি যদি প্রচুর হিট দাও, তো সলিডটা যেমন কর্পূর, ঠিক আছে, কর্পূরকে হিট দিলে এটা গ্যাসে কনভার্ট হয়, এটাকে বলা হয় সাবলিমেশন। ওকে, তো সলিডকে তুমি যদি একটা ম্যাক্সিমাম টেম্পারেচারে হিট দাও, মানে হিট দিতেই থাকো, তাহলে মলিকুলগুলো, মানে অল্প টেম্পারেচারে হিট দিলে কি হবে, পার্টিকেলগুলো একটা আরেকটার থেকে সেপারেট হয়ে এটা হবে লিকুইড। যদি একসাথে বেশি করে হিট দিয়ে দাও, তাহলে দেখো এই একটা আরেকটা মলিকুলের মধ্যে ইন্টারাকশন থাকবেই না, কিছুই থাকবে না। মোটামুটি একটা টেম্পারেচারে হিট দিলে অল্প হলেও থাকবে, বাট বেশি হিট দিলে কিন্তু থাকবে না। তো সলিড থেকে যদি ডাইরেক্টলি আমি গ্যাসে নিয়ে যাই, প্রসেসটাকে বলা হয় সাবলিমেশন। এবং এইটাকে যদি খুব বেশি কুল করি, ঠিক আছে, মোর দেন নর্মাল, মানে -ডিগ্রি টেম্পারেচারে যদি কুল করে দিই, মানে যত বেশি ঠান্ডা করব গ্যাসটাকে, এটা দিস উইল ফর্ম সলিড ডিপোজিশন। সো এইভাবে আমরা দেখতে পারি কিভাবে সলিড প্রসেস থেকে লিকুইডে কনভার্ট হচ্ছে, লিকুইড থেকে গ্যাসে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, তো প্রসেসগুলোকে বেসিক্যালি বলা হয়, সলিড থেকে লিকুইডে যাচ্ছি এটাকে বলা হয়, সলিড থেকে যে লিকুইডে যাচ্ছি এটাকে বলা হয় মেল্টিং, উল্টাটাকে বলা হয় ফ্রিজিং। ইভাপোরেশন, কন্ডেনসেশন, সাবলিমেশন। ওকে, তো আমরা দেখে নিই আজকে আমরা কি কি দেখলাম। আজকে দেখলাম যে সায়েন্সে কি কি পার্ট থাকে, এর মধ্যে থেকে কেমিস্ট্রি ইজ এ ভেরি ইউনিক পার্ট অফ সায়েন্স। কেমিস্ট্রি কিভাবে আমরা ডিফাইন করতে পারি, এই যে ম্যাটারটা লেখা আছে, ম্যাটার মানে কি, আমরা আশেপাশে যে কোনো জিনিসই দেখি, যে জিনিসটার মাস আছে বা যে জিনিসটা কিছু একটা জায়গা জুড়ে আছে বা ভলিউম আছে, সেই জিনিসটাকে ম্যাটার বলা হয়, মানে যে কোনো জিনিস যেটা আমরা খালি চোখে দেখতে পাই। ঠিক আছে, ম্যাটার। তো কিভাবে ম্যাটার, মানে ইন্টারাকশন অফ ম্যাটার, মানে জল, লিকুইড, বিভিন্ন রকম যে ম্যাটার কিভাবে ফর্ম হয় বা ম্যাটারের মধ্যে ইন্টারাকশন কিভাবে আমরা ডিফাইন করতে পারি। ঠিক আছে, কিছু কিছু ব্রাঞ্চেস অফ কেমিস্ট্রি, ডিফারেন্ট টাইপ অফ অ্যাপ্লাইড ব্রাঞ্চেস অফ কেমিস্ট্রি আছে, অর্গ্যানিক কেমিস্ট্রি আছে, ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি আছে, ফিজিক্যাল কেমিস্ট্রি আছে, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি। কোনো কিছু অ্যানালাইসিস করতে গেলে কি কেমিস্ট্রি ইউজ করি, অ্যানালাইটিক্যাল। অ্যানালাইসিস মানে কি, যেমন আমরা যে ব্লাড টেস্ট করি, তো ব্লাড টেস্টটা তো কিছু একটা অ্যানালাইসিস করি না, ব্লাডে কি কি আছে, তো সেইটা হয় অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি দিয়ে, মানে ব্লাডের মধ্যে কি কি কম্পাউন্ড আছে, কতটুক সুগার আছে, কতটুক ইউরিক অ্যাসিড আছে, এগুলো হলো অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি। এবং কতটুক আছে, কতটুক পরিমাণে আছে, এটা হয়েছে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। এবং কি কি আছে, কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। ম্যাটার কি দেখলাম, ম্যাটারের ফিজিক্যাল স্টেট দেখেছি। ম্যাটারকে কিন্তু মনে রাখবে দুইটা ওয়েতে ভাগ করা হয়, একটা ফিজিক্যাল ওয়েতে, একটা কেমিক্যাল ওয়েতে। তো সলিড, লিকুইড, গ্যাস, এখানে ইন্টারমলিকুলার ফোর্স ফ্যাক্টরটা ভেরি ইম্পর্টেন্ট। এই যে সার্কুলগুলো আছে এগুলো মলিকুল অথবা পার্টিকেল। এই পার্টিকুলার মধ্যে দেখবে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, মানে দুটো মলিকুল যদি ভেরি ক্লোজ অ্যাটাচ থাকে, মানে ওদের মধ্যে অ্যাট্রাকশন বেশি, এই জন্যই কিন্তু মলিকুল অ্যাট্রাক্টেড একটা আরেকটার দিকে ক্লোজলি। এখানে কম, এখানে একদম বেশি কম। এই দেখো কুল, এই দেখো হট, মানে মলিকুলসগুলোকে যদি কুল করা হয় এটা বেশি কানেক্টেড থাকবে, খুব একটা আরেকটার সাথে মানে ক্লোজলি প্যাকড থাকবে। এই জন্য কুলে কি হয়, সলিড যত হিট দিয়ে যাবে ততই এই ইন্টারাকশনটা কমবে, দূরে যাবে মলিকুলগুলো। তো আলটিমেটলি হিট দিলে সলিড থেকে হবে লিকুইড, লিকুইড থেকে হবে গ্যাস। তো লিকুইড এবং গ্যাসের ফ্লুইড ক্যারেক্টার আছে, কেন কি ওরা কিছু মুভ করতে পারে, কেন কি লিকুইডের মধ্যে ইন্টারাকশন অল্প কম, গ্যাসের মধ্যে তো একদম নেই। বাট সলিড অ্যাটমগুলো বা পার্টিকেলগুলো মুভ করতে পারবে না, কেন কি প্রত্যেকটা পার্টিকেল একটা আরেকটার সাথে খুব টাইটলি বাউন্ড হয়ে আছে। ক্লিয়ার? ওকে, তো প্রপার্টিজ দেখলাম, ডেফিনিট ভলিউম শেপ আছে। তো 3 স্টেটস অফ ম্যাটার আর ইন্টারকনভার্টেবল। ক্লিয়ার? তো আমরা নেক্সট ক্লাসে আমরা দেখব যে আমরা তো এখন দেখলাম যে ফিজিক্যাল স্টেট হিসাবে ম্যাটারকে আমরা কিভাবে ডিভাইড করতে পারি। তো আমরা নেক্সট ক্লাসে দেখব যে কেমিক্যালি আমরা কিভাবে ম্যাটারকে ডিভাইড করতে পারি। তো কেমিক্যালি কিছু কিছু জিনিস আছে, যেমন মিক্সচার, পিওর সাবস্টেন্স। ঠিক আছে, মানে মিক্সচার যেটা আমরা দেখি 2-3টা কম্পোনেন্ট মিলিয়ে মিক্সচার হয়, মানে কেমিক্যালি কিভাবে আমরা ম্যাটারকে ডিফাইন করতে পারি। এখন দেখেছি ফিজিক্যালি, ফিজিক্যাল স্টেট,
মানে আমরা দেখতে পারি, বরফ জল এগুলো আমরা দেখতে পারি না ফিজিক্যাল স্টেট। তো কেমিক্যাল স্টেটে হতে পারে এমন কিছু জিনিস যেটা আমরা খালি চোখে দেখতে পারবো না। ঠিক আছে, তো কেমিক্যালি কিভাবে আমরা ম্যাটারকে ডিভাইড করতে পারবো, কেমিক্যালি কি বুঝায়, ঠিক আছে, এটা আমরা দেখবো নেক্সট ক্লাসে। ওকে, সো প্লিজ তোমরা যদি বুঝে থাকো, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, সো প্লিজ গিভ মি এ কল ইন মাই অর মেসেজ ইন মাই ইউটিউব চ্যানেল। ঠিক আছে, এবং এইটার সাথে যেটা নোট আমি প্রোভাইড করে দেবো। ঠিক আছে, প্লিজ স্টাডি হার্ড। ওকে, থ্যাংক ইউ।